হিন্দিতে বলে রাম ভরোসে, অর্থাৎ ভরসার নাম যখন রাম। এ রাজ্যেও কি লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের মূল হাতিয়ার রাম নাম? নতুন বছরের শুরু থেকেই রাম মন্দির ইস্যুকে হাতিয়ার করে ঘর ঘর যাত্রা শুরু করতে চলেছে বিজেপি, যাকে আবার কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এরই পাশাপাশি আজ আমাদের নজরে থাকবে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব জিইয়ে রেখে আবার প্রবীণদের হয়ে আজ ব্যাট ধরলেন সব্যসাচী দত্ত। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় প্রচারের হাতিয়ার রাম মন্দির। নতুন বছরেই বঙ্গ বিজেপির ঘর ঘর যাত্রা একেবারে 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে 15 তারিখ পর্যন্ত এই ঘর ঘর যাত্রা কর্মসূচি করবে বঙ্গ বিজেপি। ওটা আসলে ঘুম পেয়েছে বাড়ি যা কর্মসূচি। বিজেপিকে কটাক্ষ করছেন কুণাল ঘোষ। একেবারে কুণাল ঘোষের বক্তব্য যে মানুষকে পরিষেবা দেওয়ার তো কোনো দায় নেই বিজেপির, সেই জন্য এই কর্মসূচি পালন করতে হচ্ছে। তৃণমূলে কাটছে না নবীন প্রবীণ দ্বন্দ্ব, এবার প্রবীণদের হয়ে ব্যাট সব্যসাচী দত্তর। এখন দেখার বিষয় এই নবীন প্রবীণ দ্বন্দ্ব ভোট বাক্সে কতটা তৃণমূলের অনুকূলে নাকি প্রতিকূলে কোনো প্রভাব ফেলে। পেছন থেকে মমতার ছবি সরলেই হ্যাঙ্গারে জামা বলছেন সব্যসাচী দত্ত। বিস্ফোরক সাক্ষাৎকার এবিপি আনন্দে দিয়েছেন সব্যসাচী দত্ত, সেই অংশে আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো এই ঘর ঘর যাত্রা কর্মসূচি, যেটা আগামী 1 জানুয়ারি থেকে 15 তারিখ পর্যন্ত পালন করবে বঙ্গ বিজেপি। আর এখানে অনেকে প্রশ্ন তুলছেন, তার মানে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কি কৌশলে রাম মন্দিরের আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির? দেখুন, 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে জোর কদমে চলছে তার প্রচার। এ রাজ্যেও রাম মন্দির ঘিরে আবেগের হাওয়া পালে টানতে তৎপর গেরুয়া শিবির। 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই কর্মযজ্ঞকে সামনে রেখেই সরাসরি ময়দানে নামতে চলেছে বঙ্গ বিজেপি। নতুন বছরের শুরু থেকে 15 জানুয়ারি পর্যন্ত ঘর ঘর যাত্রা শীর্ষক কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। বাংলার প্রত্যেকটি ঘরে পৌঁছে রাম মন্দির দর্শনে যাওয়ার আমন্ত্রণ জানানোই এই কর্মসূচির মূল লক্ষ্য, এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে খবর। রাম মন্দির তৈরি হচ্ছে সারা ভারতবর্ষের, বিশ্বের কাছে একটা উদাহরণ। সবাই চাইবেন যেতে ওখানে। এত বড় আয়োজন হচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে মুখ্য অতিথি, দেশ বিদেশ থেকে লোকেরা আসেন, তারা সবাইকে আমন্ত্রণ করেছেন। সবাই যদি একসঙ্গে যান তো দাঁড়াবার জায়গা থাকবে না, কিন্তু তারাও জানাবেন কে কবে কোন রাজ্য থেকে যাবে। এতদিন রাম মন্দিরকে সামনে রেখে আরএসএস কিংবা বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দেখা যেত বিজেপি নেতাদের। সেই নিরিখে রাম মন্দিরকে সামনে রেখে রাজ্যে এই প্রথম প্রত্যক্ষ কর্মসূচিতে নামতে চলেছে গেরুয়া ব্রিগেড। কিন্তু হঠাৎ এই কর্মসূচি কেন? বঙ্গ বিজেপি সূত্রে খবর, গত মঙ্গলবার দলের সোশ্যাল মিডিয়া সেলের কর্মীদের রাম মন্দির নিয়ে প্রচারে ঝড় তোলার নির্দেশ দেন অমিত শাহ। বুধবার বাংলার নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। বিজেপি সূত্রে খবর, রাম মন্দির নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনিও। রাম মন্দির বিজেপির কোনো এজেন্ডা নয়। রাম মন্দির হচ্ছে সমাজের, এই দেশবাসী এবং শুধু আমাদের মনে হয় শুধু সনাতন ধর্মাবলম্বী মানুষই শুধু নয়, রাম মন্দিরের রায় আসার পর অন্য ধর্মের মানুষেরাও তো কিন্তু তাকে স্বাগত জানিয়েছে। কোথাও কোনো বিক্ষোভ হয়নি, কোথাও কোনো ঝামেলা হয়নি। মানুষ সবাই চাইছে সেখানে পৌঁছতে, সেই ভব্য মন্দির দেখতে। একদিনে সম্ভব না, মানুষ যাবে আস্তে আস্তে। এবং 22 তারিখে সেই জন্য নিজের এলাকায় নিজের পাশের মন্দিরকেই রাম মন্দিরে রূপান্তরিত করার আহ্বান। একটা গণতান্ত্রিক রাজ্য, এখানে যদি তারা টিকিট কেটে দেয়, থাকা খাওয়ার ব্যবস্থা করে, কিছু লোক শীতের মরশুমে বেড়াতে যাবেন, অযোধ্যা যেতে পারেন, তো যেতেই পারেন, তার সঙ্গে সম্পর্ক। আর বিজেপির ঘরে ঘরে যাওয়ার কর্মসূচি, ওটা তো ঘুম পেয়েছে বাড়ি যা। ওদের তো আর কিছু নেই, কর্মসূচি নেই, সামাজিক কর্মসূচি নেই, মানুষের পরিষেবা দেওয়ার কাজ নেই। ফলে ওদের ডোর টু ডোর কর্মসূচির নাম হচ্ছে ঘুম পেয়েছে বাড়ি যা। একদিকে বিজেপি যেমন রাম মন্দিরকে সামনে রেখে প্রচার চালাচ্ছে, অন্যদিকে এ রাজ্যের দীঘাতেও গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। এই মন্দিরের উদ্বোধনের দিনই গীতা পাঠের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে দু দলের বিরুদ্ধেই মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছে সিপিএম। বিজেপিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে রাম জন্মভূমি বলে যখন প্রকল্প নেওয়া হচ্ছে নানাবিধ ঘর ঘর, তখন ঘরে ঘরে মানুষের, নাগরিক তাদের অধিকারকে বিড়ম্বনার মধ্যে ফেলে জন্মস্থানের কাগজ খুঁজে বেড়াচ্ছেন যারা, তাদের ঘর ঘর যাত্রা করার কোনো অধিকার নেই। এসবের মধ্যেই শনিবার কলকাতায় আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত।
আরএসএস সূত্রে খবর, শনিবার বিকেলে মানিকতলায় বিজেপি নেতা এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বাড়িতে যাবেন মোহন ভাগবত। পরদিন অর্থাৎ রবিবার সকাল 10:30টায় তিনি যাবেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সূত্রের খবর, সংঘের চালকের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন একাধিক বিজেপি নেতা। রাম মন্দিরের উদ্বোধনের প্রাক্কালে আরএসএস প্রধানের কলকাতা সফরকেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেখুন, চলতি বছরে যখন অমিত শাহ এই রাজ্যে আসেন 35টা আসনে টার্গেট বেঁধে দিয়ে গেছিলেন। এই কয়েকদিন আগে যখন আবার কলকাতায় এলেন তখনও 35টা আসনে টার্গেটকে মনে করিয়ে দিলেন। শুধু নয়, একেবারে রাম মন্দির ইস্যুকে নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ার পর্যন্ত নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এইখানে পঙ্কজদার কাছে আসতে চাইব, পঙ্কজ রায়ের কাছে। তার মানে 35 লক্ষ্য পূরণে রামস্মরণে বিজেপি, পঙ্কজদা? না, রামস্মরণে মানে এক কথায় রাম হচ্ছে সেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লাইনে গলিত অহংয়ের ফলিত প্রকাশ। আমি একটাই কথা বলবো যে সুপ্রিম কোর্টের রায়ে 2019-এ রাম মন্দির প্রতিষ্ঠার জন্য ট্রাস্ট তৈরি করতে হয়েছিল এবং সেই অনুসারে সারা ভারতবর্ষের মানুষ এই রাম মন্দির নির্মাণে অর্থ দিয়েছে সারা ভারতবর্ষ থেকে। সেটা 22 তারিখে অনুষ্ঠিত হবে এবং দিওয়ালি, যেটা যে উৎসবটাকে আমরা করি বা পালন করি, যে রাম যখন বনবাস থেকে সীতাকে উদ্ধার করে ফিরে এসেছিল তখন দিওয়ালি হয়েছিল। তো সেই 22 তারিখ সারা ভারতবর্ষে একটা উদ্দীপনা, কারণ এই বিষয়টা যারা বলছিল যে আমরা আইন মানি না, যারা সংবিধান পাঠও করেন তারাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের এই বিষয়টাকে তির্যক মন্তব্য করতে পারেন না, কারণ এটা কিন্তু কোর্ট আনকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বিষয়টা হয়েছে। এইটা কিন্তু অনেকে স্মরণ করিয়ে দিচ্ছেন, পরিসংখ্যানগত দিক থেকে ধর্ম কিন্তু বারে বারে বিজেপিকে ভোট বাক্সে ডিভিডেন্ড দিয়েছে, ফলে এটাকে অনেক সময় 1+1=2 এরকম করছেন। অতএব রাম মন্দিরকে ইস্যু করলে যে 35টা আসনে টার্গেট দিয়েছে সেই লক্ষ্যে পৌঁছানো অনেকটা সহজ হবে বঙ্গ বিজেপির কাছে। দেখুন, যে লক্ষ্য সর্বভারতীয় থেকে ধার্য করা হয়েছে তার জন্য লড়াই এবং প্রচার নিয়ে যাওয়া, এটাই তো পার্টির কর্মীদের কাজ এবং তারা সেটা নিয়ে যাবেন। এবং এটা মনে রাখতে হবে যে মূর্তিটি যে নির্মাণ হচ্ছে সে হচ্ছে মোহাম্মদ জামাল উদ্দিন তৈরি করেছে, যারা বিভাজনের রাজনীতি করে এবং একটা বিরাট পরিমাণ অর্থ সেখানকার অযোধ্যার একজন সংখ্যালঘু মানুষ তিনি দিয়েছেন, অন্যরা তো দিয়েছেন। এবং যারা যাবেন তারা শুধুমাত্র হিন্দুরা যাবেন না, তা বিভিন্ন ধর্মের মানুষ তারা যাবার জন্য উন্মুখ। আমরা মনে করি অন্যরা ডিভাইডেশনের রাজনীতিটা করছে, বিজেপি এই ডিভাইডেশনের ইঙ্গিতটা যাদের দিকে স্পষ্ট করতে চাইছেন পঙ্কজ রায়, আমি তারই সেই রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে আসবো। দেবাংশু ভট্টাচার্য ফোন লাইনে রয়েছেন। দেবাংশু, দেখুন, যে নেতা প্রথম কথা বাংলায় এসে সত্যজিৎ রায়কে উল্লেখ করে অনেকগুলো কথাও বলেছেন, আমি সেই নেতার উদ্দেশ্যে সত্যজিৎ রায়ের ভাষাতেই শুরুতে বলি যে তৃতীয় সুর, ষষ্ঠ সুর, 35 অনেক দূর। আমি এটা বলে আমি পরের যে কথাটা বলবো। দেখুন, বিজেপিকে আপনি যদি 2014 সালে ক্ষমতায় আসা দেখেন, বিজেপিকে যে খুব একটা ধর্ম ব্যবহার করতে হয়েছিল তা কিন্তু নয়। কংগ্রেসের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল সেটাকে ব্যবহার করে খুব অনায়াসে নরেন্দ্র মোদীকে তারা মুখ করে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু 19-এ বিজেপি প্রথমবার ক্ষমতায় ফেরা বা দ্বিতীয়বার ক্ষমতায় আসা আপনি যদি দেখেন, সেটা কিসের ওপর ভিত্তি করেছিল? সেটা কি বিজেপি উন্নয়নের কথা বলে এসেছিল, কাজের কথা বলে এসেছিল, নাকি পাকিস্তান দেখিয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক দেখিয়েছিল? এটা কিন্তু ইতিহাসের সাক্ষী দেশের মানুষ। এটা কিন্তু আমি বলি দেবাংশু, এটা কিন্তু একটা দিক। পাশাপাশি দেবাংশু, এটা তুমি নিশ্চয়ই খেয়াল রাখবে যে একেবারে 92-তে যখন রাম জন্মভূমি আন্দোলন হলো, 96-এর পর থেকে টানা যদি একটা ইস্যু বিজেপির নির্বাচনী ইশতেহারে অপরিবর্তিত থেকে থাকে সেটা হচ্ছে রাম মন্দির। এই রাম মন্দির ইস্যুকে বারে বারে, আমি বলছি 2019-এর এখনো পর্যন্ত লোকসভা নির্ঘণ্ট প্রকাশিত হয়নি, অতএব বিজেপির ইশতেহার এখনো সামনে আসেনি 2024-এর জন্য, কিন্তু 2019-এও সেই 96 থেকে শুরু করে 2019 একটা অপরিবর্তিত রয়ে গেছে, সেটা রাম মন্দির ইস্যু। একদম, সেটা তো আছেই। এখানে একটা পজিটিভ জিনিস দেশের মানুষের জন্য কি জানেন তো, যেই 2024 শেষ নির্বাচন, যেটাই হয়তো বিজেপি রাম মন্দির ব্যবহার করে ভোট চাইতে পারবে। ফলে এটা একটা দেশের মানুষের জন্য পজিটিভ যে এরপরের নির্বাচনগুলোতে হয়তো ভারতীয় জনতা পার্টিকে অনেক বেশি ফোকাস করতে হবে কাজের জন্য, কর্মের জন্য, এবং তারপরে হয়তো তারা আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করতে পারেন, কারণ আমাদের বিশ্বাস 24-এ তাদের ঘটি উল্টাবে। আরেকটা ব্যাপার দেখুন, 96 সাল আপনি যে উদাহরণ দিলেন, তার পরবর্তীকালে আপনি যদি একের পর এক দেখেন, অটল বিহারী বাজপেয়ীও কিন্তু নির্বাচন হেরেছেন। এরপরে বহু বছর হয়েছে কিন্তু বিজেপি নির্বাচন হেরেছে, রাজ্যেও হেরেছে, দেশে
দেশের মাটিতেও হেরেছে। ফলে রাম মন্দির ইস্যু বিজেপিকে সবসময় যে ডিভিডেন্ড দিয়েছে এরকমটা নয়। সবসময় একটা কথা, আমাদের সেই বিখ্যাত কবিতা যে যখনই খাদ্যের আওয়াজ, যখনই খাদ্যের কথা বেজে মানুষ চেয়ে ওঠে, তখনই যুদ্ধের বাদ্য বেজে ওঠে, আর তখনই ধর্ম নিয়ে আসা হয়। আমরা বলছি বিজেপি রাম মন্দির ইস্যু ছেড়ে, পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইক ইস্যু ছেড়ে, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চাকরি, মূল্যবৃদ্ধি, এই যে 6টা কথা বলে তারা ক্ষমতায় এসেছিল, এই 6টা কথাতে তারা কি কি কাজ করেছে, পুনরায় তার উপরে তারা মার্কশিট জমা দিয়ে ক্ষমতার লড়াই করুক, তখন আমরা দেখে নেবো কিসমে কিতনা হেতাম। বেশ, আমি বলছি না, আমি নিশ্চয়ই তার উত্তর পঙ্কজদা দেবেন। আমি বলছি সমানভাবে কিন্তু বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, সিপিএম এটাও স্মরণ করিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে যে ডিএর যে এখনো বকেয়া রয়েছে সেটা মেটানো বেশি গুরুত্বপূর্ণ, শিক্ষায় নিয়োগটা দ্রুত দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করাটা গুরুত্বপূর্ণ বেশি, মানে প্রায়োরিটি লিস্টে কোনটা আগে থাকাটা দরকার? কিন্তু তার আগে বাকি আছেন, আমি দ্রুত পঙ্কজদা। না, আমি একটাই কথা বলি যে এই যে এখন সারা ভারতবর্ষের নির্বাচন বিশ্লেষণ হলো, যে দলটি বিশ্লেষণ করছেন তারা কিন্তু এই 5টা রাজ্যের নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছিল, কটা প্রার্থী দিয়েছিল, সেটাও মনে হয় প্রশ্ন করার মতো। আমি একটা কথা বলি, 1995 সালে প্রথম ভারতবর্ষ $1 ট্রিলিয়ন ইকোনমিতে টাচ করেছিল। কত বছর পরে? স্বাধীনতার 48 বছর পরে। আর 28 বছর পরে ইন্ডিয়ান ইকোনমি $4 ট্রিলিয়ন দাঁড়িয়েছে। এটা সিআইএমএস এর তথ্য হচ্ছে যে দারিদ্রতা অর্থাৎ নাম্বার অফ পপুলেশন আন্ডার বিপিএল সেটা কিন্তু ড্রাস্টিক্যালি ফল করেছে। হ্যাঁ, আমি বলি সবটা বলছি, আমি বলছি পাশাপাশি পার্থ মুখোপাধ্যায় আমার সঙ্গে একমত হবেন। এই যে তথ্যগুলো যখন পাশাপাশি পঙ্কজ রায় রাখছেন, সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স তার তথ্যটাও, তার পরিসংখ্যানটাও রাখা উচিত। সেটা খুব একটা উজ্জ্বল নয়, একেবারে তলানিতে গিয়ে রয়েছে ভারতের স্থান, এটাও সমানভাবে উল্লেখ করা উচিত। মানবেন পার্থদা? হ্যাঁ, আমরা তো সেই ইন্ডেক্সে, হাঙ্গার ইন্ডেক্সে আমরা 110 না 112 আপাতত, যেটা আমাদের সময় ছিল 54। অ্যাকচুয়ালি ঘটনাটা তাই। দেখুন, রাম মন্দির নিয়ে নতুন করে আবেগ বা রামের আবেগ এসব নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ আমরা জন্ম থেকে, আমরা যখন প্রথম সচিত্র রামায়ণ আমরা প্রথম পড়েছি, প্রথম আমাদের অক্ষর পরিচয়, প্রথম ছবি এবং অক্ষর মিলিয়ে সাহিত্যের সঙ্গে পরিচয়, দেশের সঙ্গে পরিচয় বলতে গেলে সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারত, সচিত্র। ফলে আমাদের কাছে রামায়ণ এটা আলাদা করে নতুন করে কিছু বোঝাবার নেই। কিন্তু আমরা সেই ভারতবর্ষে আমরা বেড়ে উঠেছি। আজকে যার জন্য আমাদের দুঃখ লাগে যে যখন আমরা একদিকে সচিত্র রামায়ণ পরে রামকে আমরা মর্যাদা পুরুষোত্তম বলছি, তখন আবার মহাকবির লেখা মেঘনাদ বধ কাব্যে দানব নন্দিনী আমি রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এই কবিতাও আমরা পড়েছি। এই বিপরীত ধর্মী বিভিন্ন মানসিকতা নিয়ে যে বহুমাত্রিক ভারতবর্ষে আমরা বেড়ে উঠেছি, যে বহুমাত্রিক ভারতবর্ষকে আমরা দেখেছি, সেই ভারতবর্ষকে নিয়ে আজকে আমাদের প্রশ্ন। আজকে কেন এই যে 15 দিন ধরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ঘরে ঘরে যাবেন, খুব ভালো কথা বললেন পঙ্কজবাবু, যে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক বেশি টাকা দিয়েছেন, একজন মূর্তি করেছেন, তাহলে আমার আপনি বলবেন। আমি বলছি পার্থদা, এই প্রশ্নটা তো 2019-এর ভোটের আগে রাহুল গান্ধীকে আপনার করা উচিত ছিল, যে কেন রাহুল গান্ধীকে পইতে তুলে দেখাতে হবে যে আমি হিন্দু, কেন রাহুল গান্ধীকে নিজেকে শিব ভক্ত বলে প্রচার করতে হবে, এটাও তো তখন আপনাকে করা উচিত ছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার ধর্ম কি, তার খাতায় লেখা তার ধর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তো তাকে বাধ্য হয়ে তখন দেখাতে হয়েছিল। সে তো নিজের রাস্তাকে ডেকে বলেনি যে ভাই এই দেখো এটা আমার পইতে, আমি ব্রাহ্মণ, এটা তো সে বলেনি। প্রশ্নটা আছে এইখানে, যে পঙ্কজবাবু বললেন খুব ভালো লাগলো মুসলিম সম্প্রদায়ের একজন মানুষের মূর্তি তৈরি করেছে, তাহলে কেন আজকে বিজেপি বলছে যে বাংলায় হিন্দুদের ঘরে ঘরে আমরা প্রচার করব? কেন তাহলে আমি একবার দ্রুত শুভময় মৈত্রর কাছে আসতে চাইছি, প্লিজ এক সেকেন্ড। বেশ, আমার শুভময় মৈত্রর কাছে খুব স্পেসিফিক প্রশ্ন। এই যে ধর্ম নিয়ে যখন আলোচনা, আমার প্রশ্নটাই শুভময়দা শুনতে পাবেন না পার্থদা। শুভময়দা, আমার এই যখন আলোচনা চলছে, এইটা আমার মনে পড়ে যাচ্ছে একটা বাংলা সিনেমার কথা, যে সিনেমায় পরীক্ষা চলছে, ভেতরে তরুণ কুমার একটা নামাবলী গায়ে দিয়ে রয়েছেন, এবং পরে দেখা গেল সেটা উত্তরাবলী, ভেতর দিকে সব উত্তর লেখা রয়েছে। আমি বলছি, বিশ্বাস আপনি মানবেন কিনা জানি না, যে সব রাজনৈতিক দল, কেউ পুরোপুরি, কেউ নরম বা কেউ আলতোভাবে সেই ধর্মের চাদরটা কিন্তু গায়ে নেয়, সেটা ভোট বাক্সে ডিভিডেন্ড দেয়, অনেক সময় দেয় না, কিন্তু এই প্রবণতা সব রাজনৈতিক দলের কম বেশি রয়েছে। মানবেন? না, আমি মানছি না।
আমি মানছিলাম আমাদের আমরা এটা কি এটা শুভময়দা বলার পর আসছে। প্রথম কথা হচ্ছে যে এই যে সর্বশক্তিমানের যে বিষয়টা আর কি, এই সর্বশক্তিমানের বিষয়টা তো শুধু বিধাতা পুলিশকে দিয়ে হয় না, অনেক রাজনৈতিক দল মার্ক্সবাদকেও সর্বশক্তিমান বলে। কিন্তু যাই হোক, বিশ্লেষণের ক্ষেত্রে তো এই সর্বশক্তিমানের কোনো বিষয় নেই, পৃথিবী তার মতো করেই চলবে। আর রাম যদি সত্যিই সর্বশক্তিমান হতেন তাহলে শুধু শুধু সুপ্রিম কোর্টের রায়টাই নিয়ে রাম মন্দির হলো কেন? কিন্তু নিজের থেকেই হয়ে যেতে পারত। ফলে ভগবানের যে সত্যি সত্যি সেগুলো একটা জায়গায় গণতান্ত্রিক একটা প্রসেসের উপর ভারতবর্ষে নির্ভর করে। মানুষ ভোট দেন, এখনো আমাদের লোকসভা নির্বাচন হবে। এবং দ্বিতীয় কথা হলো যে রাম মন্দির নিয়ে এত আলোচনা হচ্ছে, রামায়ণ নিয়ে প্রচুর পাঠ্যটা বললেন যে ছোটবেলা থেকে আমরা প্রচুর রামায়ণ পড়েছি, কিন্তু এখনো পশ্চিমবঙ্গের যে 33 কোটি দেবদেবী তাদের তালিকায় আমাদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী এরা অনেক বেশি জনপ্রিয়, একেবারে রাজনৈতিক ভাবে জনপ্রিয়, ধর্মীয় ভাবে জনপ্রিয়, লোকাচারের ক্ষেত্রে জনপ্রিয়। ফলে এই যে রামের যে বিষয়টি, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা ইতিহাস না ভূগোল না একটা আমাদের মহাকাব্য, এই নিয়ে তো তর্ক চলতেই থাকবে। কিন্তু মূল কথা হলো যেটা একটা খুব গোলমেলে জায়গা, সেটা হচ্ছে রাম মন্দির হয়ে যাওয়ার পরে কি হাতে থাকবে পেন্সিল? কারণ 22শে জানুয়ারি রাম মন্দির হলো, তারপর ঘরে ঘরে গিয়ে বিজেপির প্রচার হলো, এদিকে রাহুল গান্ধী হাঁটা শুরু করলেন 14 তারিখ এবং চলবে সেটা 22শে মার্চ অব্দি। তাহলে রাম মন্দির নিয়ে যে আলোচনা, আমাদের তো মূল উদ্দেশ্যটা হচ্ছে রাম মন্দির কেন আমরা নির্বাচনের আগে করছি? আমরা তো নির্বাচনের পরেও করতে পারতাম। রাম মন্দির তো ভগবান তো মনেই আছেন, তার মানে এর সঙ্গে একটা রাজনৈতিক যদি সম্পর্ক থাকে তাহলে লড়াইটা এখন দাঁড়িয়ে যাচ্ছে রাম মন্দির নিয়ে প্রচার বনাম রাহুল গান্ধীর পূর্ব থেকে পশ্চিমে যাত্রা। এখন আগামী দিনে দেখা যাক, তারপর মার্চ এপ্রিল মাসে পরে ভোট ঘোষণা হবে, ফলে রাম বেশি ডিভিডেন্ড দেন না রাহুল গান্ধীর হাঁটা, নাকি তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এদের যে বিভিন্ন রকম দ্বন্দ্ব ভোটের বাজারে, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। তার জন্য লোকসভা ভোট করছে একেবারে নিঃসন্দেহে এই প্রশ্ন অনেকেই তুলছেন যে রাম মন্দিরকে সামনে রেখে ভোট বাক্সে ফায়দা তুলতে চাইছে কিনা বিজেপি, ঠিক যেমন ভাবে যে ভারত ন্যায় যাত্রাকে সামনে রেখে ভোট বাক্সে ফায়দা তুলতে চাইছে কিনা কংগ্রেস। চন্দা, এই রাজ্যে তো বটেই, যেটা বারে বারে দেখা গেছে, ধর্মের প্রশ্নে যখন একটা ইস্যু তৈরি হয় একটা কাউন্টার ইস্যু তৈরি হতে দেখা গিয়েছে। আপনি বলুন যে এর আগে বঙ্গবাসী হিসাবে কবে আপনি শেষ রামনবমীকে নিয়ে এত উৎসাহ দেখেছেন? রামনবমী হলো, তার পাল্টা হনুমান জয়ন্তী হতে দেখা গেল। আচ্ছা, রাম মন্দির হচ্ছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরের কথা শোনা যাচ্ছে, এমনকি গীতা পাঠের পাল্টা আবার চণ্ডী পাঠের কথাও কেউ কেউ বলছেন। আমি বলছি এর মধ্যে দিয়ে অন্ন, বস্ত্র, বাসস্থানে 3 বেসিক নিডের প্রশ্ন কোথাও লঘু হয়ে যায় না তো? এইটা সব থেকে বড় প্রশ্ন। একমাত্র আমরা যারা এই ধর্মের সঙ্গে রাজনীতি মেলানোটাকে কঠোরভাবে ঘৃণা করি, শব্দটা আমি গণমাধ্যমে বসে বলছি, এবং তাদের মুখ থেকে ছাড়া এই ক্ষুধার কথা আপনি শুনবেন না, রুটি রুজির সংকটের কথা আপনি শুনবেন না। ধনী দরিদ্রের ফারাক বেড়ে যাচ্ছে, ওই $1 ট্রিলিয়ন যে অর্থনীতির কথা বলছেন সেখানে ধনী দরিদ্রের ফারাক বেড়ে যাচ্ছে। এই জায়গাগুলো নিয়ে যে আলোচনা, সেটা দ্বিতীয়ার্ধে আসবে, একটা বিরতির পর আসবে। প্রথমে আসবে রাম মন্দির, এই 2023-এর বাস্তবতা এটা, 24-এর লোকসভা নির্বাচনের বাস্তবতা এটা। কারণ পাবলিক ডিমান্ড তৈরি করে দেওয়া হচ্ছে ধর্মের সঙ্গে রাজনীতিটাকে মিশিয়ে দেওয়া। রাম মন্দির মানছেন না, রাজনীতিটা করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানকার শাসক দলও দেখতে পাচ্ছি যারা একা লড়বেন বলে এখনও পর্যন্ত খবর পশ্চিমবাংলার রাজনীতিতে, তারা বলছেন 400 কোটি টাকা খরচা করেছি, তাদের যিনি সুপ্রিমো 400 কোটি টাকা খরচা করেছে ধর্মস্থান তৈরি করতে। এইটাই হচ্ছে প্যারামিটার। এই প্যারামিটার হলে রুটি রুজি ইনসাফের কথা আসবে কি করে? এখানে তো খুন খারাপি হবেই, এখানে তো বহুত্ববাদকে চ্যালেঞ্জ করা হচ্ছে প্রতি মুহূর্তে, সংবিধানের অধিকারকে চ্যালেঞ্জ করা হচ্ছে, পরিসর খাটো করে দেওয়া হচ্ছে গণতান্ত্রিক অধিকারে। এখানে সাংবাদিকদেরকে, আমার মাস্টারমশাই এখনও পর্যন্ত জামিন পাননি এখনও পর্যন্ত, ওই নিউজ ক্লিকের যিনি সর্বাধিনায়ক, আমি এখানটা দাঁড়িয়ে নাম উচ্চারণ করে আবার বিতর্ক তৈরি করতে চাইছেন, আপনার চ্যানেলের না বিপদ হয়ে যায়। আমি খুব পরিষ্কারভাবে বলছি যে এইখানে দাঁড়িয়ে এই যে সমস্যাগুলো, সরকার বিরোধী কথা বললেই দেশদ্রোহী দাগিয়ে দেওয়া, এই সমস্যাগুলো রাম মন্দির আড়াল করতে পারবে না। যতই আমি অন্য গুরুত্বপূর্ণ জায়গা চয়নদা বলছেন যে বিরতির আগে কি থাকছে, বিরতির পরে কি থাকছে। বিরতির পরে থাকছে একেবারে অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রশ্ন চয়নদার মতে, এবং প্রাধান্য পাচ্ছে রাম মন্দির ইস্যু, এটা চয়নদার বক্তব্য। আর এই মুহূর্তে একটা বড় খবর দর্শকদের জানাবো যে 5 তারিখে যে 5ই জানুয়ারি হওয়ার কথা ছিল, 5ই জানুয়ারি নয় 22শে জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে এই সিদ্ধান্ত বলে কমিশনের তরফে জানানো হয়েছে, সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। রুমা, কি কারণে সময়টা পিছিয়ে দেওয়া হলো?
আমি আরেকবার যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আপনাদের জানাই যে 5 তারিখে নয় 22শে জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সূত্রের। 2018 সালেও 5ই জানুয়ারি পরিবর্তে 10ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, আর এবার 5 তারিখের পরিবর্তে 22শে জানুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আর এই পর্বে আপনাদের দেখাবো বিধাননগর পুরসভার চেয়ারপারসন সব্যসাচী সব্যসাচী দত্ত বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে, আমরা তো সৈন্য দল। পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা সরে গেলে হ্যাঙ্গারে জামা। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন বিধাননগর পুরসভার চেয়ারপারসন। তিনি বলছেন আমাদের দলে 10.5 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করছেন, তাই মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে আগামীকাল আমি ছিন্নমূল গঠন করলাম, লোকে কিন্তু ছিন্নমূল পার্টিকেই ভোট দেবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, তাকেই ভরসা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দলের সেকেন্ড ইন কমান্ড, ভালো কমান্ডার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী প্রজন্মকে লিড করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই বলেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এইখানে একবার আপনাদের দেখাতে চাইবো এবিপি আনন্দের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন বিধাননগরের চেয়ারপারসন। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা দেখে, মুখ দেখে। আমরা হচ্ছি সৈন্যদল, কে ব্রিগেডিয়ার, কে কমান্ডার, কে কর্নেল, কে আর্টিলারি, এগুলোই মেটেরিয়াল। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির চেহারা মুখ দেখে। মমতা ব্যানার্জির ছবিটা পেছন থেকে সরে গেলে ও হ্যাঙ্গারে জামা। সৌগতদার মতো আমাদের সিনিয়র মোস্ট লিডারও আছেন, আবার সুজিত, আমি বা আমাদের চেয়ে যারা পরের প্রজন্ম ছাত্র যুব তারাও আছে। নবীনও থাকবে, প্রবীণও থাকবে। প্রবীণরা এই যে দেখুন উনি বসে আছেন, ওনার ম্যাচিওরিটি, আর দৌড়তে পারবে ওর ছেলে। তো এটা তো বাস্তব। পশ্চিমবঙ্গবাসী 10.5 কোটি মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়। আমাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো কিচ্ছু নেই। মমতাদি কালকে যদি বলে আমি তৃণমূল পার্টি তুলে দিলাম, তুলে দিয়ে ছিন্নমূল পার্টি করলাম, লোকে ছিন্নমূল পার্টি করবে। মমতা ব্যানার্জি ইজ পার্সন কোর্ট একদম, যাকে পশ্চিমবঙ্গবাসী ভরসা করে, নির্ভর করে, বিশ্বাস করে, আস্থা রাখে সবাই। একটা প্যারালালি বিষয় উঠে আসছে যে সেদিন নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল। আপনি এটা মনে করেন? মমতা দি আজকে যে স্ট্যাচারে চলে গেছে, মমতা ব্যানার্জির ছবি রইল, হ্যাঁ সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর তুলনা করুন। মমতা ব্যানার্জির ছবি রইল কি রইল না, মমতা দি বয়ে গেছে। এখন স্বামী বিবেকানন্দর ছবি ইয়েতে যদি বিবেকানন্দ মঠে রাখা হয়, স্বামীজির কি আসে তাতে? মমতাদির ছবি রেখে আমরা নিজেদের শোভা বাড়াই। অভিষেক আমাদের দলে সেকেন্ড ইন কমান্ড। অভিষেক ভালো কমান্ডার। অভিষেক যুব ছাত্রর তারণ্য। অভিষেক নিশ্চয়ই আগামী প্রজন্মকে লিড করছে। কিন্তু অভিষেক কোথাও বলেনি, অভিষেকও কিন্তু সব জায়গায় দাঁড়িয়ে, সব মঞ্চে দাঁড়িয়ে বলে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক কোথাও বলেনি আমি আমার নেতা। অভিষেক বলছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে কিছু হবে না। আমি দেবাংশু ভট্টাচার্যের কাছে আসবো। দেবাংশু, গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে ভারসাম্য নিয়ে চলতে হবে, নবীন এবং প্রবীণকে একটা সেই ভারসাম্যের মধ্যে থাকতে হবে, সিনিয়রদের গুরুত্ব দিতে হবে। আমি বলছি কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই এটা নবীন এবং প্রবীণ হওয়ার পরিবর্তে নবীন বনাম প্রবীণ হয়ে যাচ্ছে নাকি? বিভাজনটা কি দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে না দেবাংশু? দেখুন, 2021-এর বিধানসভা নির্বাচনে খেলা হবে বলে যে স্লোগানটা আপনারা জানেন জনপ্রিয় হয়েছিল, সেই স্লোগানের দ্বিতীয় স্তবকে আমার লেখা ছিল কি জানেন তো, যে তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপরে, এটা তো অনস্বীকার্য। সব্যসাচী দত্ত তো কিছু ভুল বলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি,
তৃণমূল কংগ্রেসের আমরা যারা আর্মি তাদের লিড করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলের ঝান্ডা সেটাকে বাংলার প্রত্যেকটা কোণে ছড়াচ্ছেন এবং বাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে পৌঁছে দিচ্ছেন। এটাই তৃণমূল কংগ্রেসের রোল শেয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির নেত্রী, মাননীয় ফিরহাদ হাকিমের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, কুণাল ঘোষের নেত্রী, দেবাংশু ভট্টাচার্যের নেত্রী, সব্যসাচী দত্তের নেত্রী, সুজিত বসুর নেত্রী। এই নিয়ে আমাদের কারোর কোনো সংশয় নেই। প্রশ্নটা হচ্ছে তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে তোমার কথার মধ্যে যদি কোনো রকম আমি বলছি বিরুদ্ধাচরণ না থেকে থাকে তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিদিন মনে করিয়ে দিতে হচ্ছে যে সিনিয়রদের বার্তা দিতে হবে? গতকাল তুমি খেয়াল করবে দেবাংশু, গতকাল বারবার এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোট আনকোট বারবার, মানে সিনিয়রদের মর্যাদা দিতে হবে এটা মনে করিয়ে দিতে হচ্ছে তৃণমূল নেত্রীকে। তার মানে সিনিয়ররা কি দলে গুরুত্ব কম পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছেন দুটো কথা। প্রথম কথা হচ্ছে পুরনো চাল ভাতে বাড়ে, আর তারপরেই বলেছেন নতুন চাল আগে বাড়ে। আপনারা দ্বিতীয়টা ঢেকে দিয়ে প্রথমটা শোনাতে চাইছেন। একদম না, আমি বলছি এইটা কেন মনে করিয়ে দিতে হচ্ছে যে সিনিয়রদের মর্যাদা দিতে হবে? এটা তো দলের মধ্যে নিজের থেকে এটা আসা উচিত, বার্তাটা কেন বারে বারে দিতে হচ্ছে এইটা তো প্রশ্ন। আচ্ছা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু নয়, আপনারা আজকে এটা নতুন ভাবে দেখছেন বলে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় 2016 বিধানসভার সময়কারও আপনাকে দেখাতে পারি, 14 লোকসভার সময় দেখাতে পারি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিনিয়রদের সম্মান দিতে হবে, পুরনো কর্মীরা যারা অভিমান করে বসে গেছেন বাইরে বার করে আনতে হবে এবং নতুনদেরকে সঙ্গে নিতে হবে। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নতুন করে বলছেন বলে নয়। হ্যাঁ, কয়েকদিন আগে কিছু বিতর্ক হয়েছিল, সেই কারণে হয়তো তার এই কথাটা একটু বেশি করে মনে হচ্ছে, তার উপর আরো পড়ছে। বাট এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নয়, বহুদিন ধরে বলেছেন এবং এটাই ন্যায্য কথা। যে কোনো সংসারে সেখানে বয়োজ্যেষ্ঠদের গুরুত্ব থাকে, তারা সাজেশন দেন, সেই নিয়ে নতুন প্রজন্ম সেই সংসারে তারা সংসারের হাল ধরেন। এটাই খুব স্বাভাবিক একটা সিস্টেম। মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টেমের কথাই মনে করিয়ে দিয়েছেন। আমি বলছি সে ঠিকই, আমি বলছি মনে করিয়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু দলের অন্দরে প্রশ্নটা উঠছে এবং প্রশ্নটা অন্য কেউ তুলছেন না। একেবারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই বিতর্কটা কার্যত উস্কে দিয়েছেন। আমি দর্শকদের একবার দেখাবো, তারপর বাকি অতিথিদের কাছে ফিরবো। কুণাল ঘোষের বক্তব্য। অভিষেকের বোধহয় মঞ্চে দৃশ্যত শারীরিকভাবে না আসতে পারলেও অভিষেকের একটা ছবি থাকা উচিত ছিল। মমতাদি শেষ কথা, মমতাদি সম্পদ, তৃণমূলের মুখ মমতা ব্যানার্জি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক নিজেকে গ্রুম করে, প্রচুর স্যাক্রিফাইস করে, পরিশ্রম করে যে জায়গাটা তৈরি করে ফেলেছে, তাতে ওকে বাদ দিয়ে তৃণমূলের মঞ্চটা খানিকটা অসম্পূর্ণ থেকে যায়। ভেতরে বোধহয় তার একটু ছবি থাকলেও ভালো হতো। অভিষেকের ছবি নেই কেন? এতদিন থাকতো করেছেন তারা বলতে পারবেন। আয়োজনটা কারা করেছেন? দলেরই লোক, রাজ্য কমিটি করেছেন, তারা বলতে পারবে। আমি দিদির কাছে ভালো সাজতে চাইছি যে দিদি তুমি ধরো ওদিক দিয়ে হচ্ছে না, আবার ওখানে গিয়ে কেউ বলছি যে তুমি ধরে নাও পুরনো রাখে, ভুল। এই দুজনের মধ্যে কাউকে অস্বীকার করে, এটা 2023 সাল, 2023, এটা 7-এর দশক, 8-এর দশক, 9-এর দশক, এগুলো পার হয়ে 2000 থেকে 2022 অব্দি পার হয়ে 2023, ফলে এই রেশারেশির জল্পনাটাই বাজারে গেলে এটা তৃণমূলের পক্ষে স্বাস্থ্যকর নয়। শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা অনেক শক্তিশালী, মমতাদি আছেন, অভিষেক রয়েছেন, তারপরে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এসব মানে দাপুটে সব শীর্ষ নেতৃত্ব তারা দল চালাচ্ছেন। মমতাদির ছবি তুলতে গেলেই যারা একসঙ্গে ফ্রেমে এসে যায়, তো তাদেরই তো দায়িত্ব গোটা সিস্টেমটাকে ঠিকভাবে চালালো। বাংলা একটা প্রবাদ আছে, যাহা রটে তাহা কিছুটা তো বটে। আমি বলছি জল্পনার কথা বলেছিলেন সেদিন কুণাল ঘোষ। আমি বলছি পঙ্কজদা, তার মানে কোথাও জল্পনাটা যদি তৈরি হয়েও থাকে, তার মানে কোথাও না কোথাও সেই বাবলসটা তো দেখা যাচ্ছে যে নবীন এবং প্রবীণ হওয়ার জায়গায় নবীন বনাম প্রবীণ হচ্ছে তৃণমূলের অন্দরে। না, সেটা তো স্বস্তির বিষয়। দেখুন, সেটা তো বারবারই উঠে আসছে, ব্যালেন্স, ইমব্যালেন্স এবং ব্যালেন্স, এটা করার বারবারই চেষ্টা হচ্ছে। এবং সবচেয়ে আমার যেটা মনে হয় যে ওই প্রবীণ তৃণমূল থেকে নবীন তৃণমূল, তারপরে ছিন্নমূল, এটাই ভবিতব্য, সেই জায়গায় যাবে। তার আগে যেমন হয়, আমরা এর আগেও দেখেছি নব্য কংগ্রেস বা এরকম বিষয়টা পশ্চিমবাংলার মানুষ দেখেছে, এবং কেউ কেউ তো শকুনির ভূমিকাটা অসম্ভব ভালো অভিনয় করতে পারছে, যাতে মানে আরও ভালো করে নারদ করা যায় এবং দুটো পক্ষকে লড়িয়ে দেওয়া যায়। তাই বলছি, এখানে তো অনেকেই বলতে পারে যে বিজেপির মতন তো কেউ মার্গদর্শক মন্ডলী তৃণমূলে তৈরি করেনি অন্তত এখন অব্দি।
75-এর ওপরে তাদের মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দিয়ে কার্যত নিষ্ক্রিয় করে রাখা, সেটা অন্তত তৃণমূলের মধ্যে। অনুপম হাজরার কথা বললেন, মার্গদর্শক সবসময়ই ছিল, এবং এটা অবশ্যই যারা তাদের মতাদর্শ ছাড়া, আপনি জানেন যে পুরনো যারা সভাপতি তাদের অটোমেটিক্যালি তারা জায়গা পান। হ্যাঁ, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, দ্য ট্র্যাডিশন সমানে চলেছে। আচ্ছা, দেবাংশু কিছু বলছেন? আমার দাদার কাছে একটা প্রশ্ন আছে। আমি প্রথম কথা হচ্ছে বলছি, উনি কি নারদ বলতে অনুপম হাজরার কথা বললেন, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা দাদা, সায়ন্তন বসু, রাজীব ব্যানার্জিরা, রাজু বন্দ্যোপাধ্যায় কোথায়, একটু পঙ্কজদা বলতে পারবেন? তুমি খোঁজ নিয়ে জানিয়ে দিও না, তাহলেই তো হবে। আমি একটাই কথা বলি, এটা পার্টি ঠিক করবে কাকে কাকে সামনে দেবে, কাকে মুখ করবে, কাকে রেখে নির্বাচন করবে। এটা একটা সর্বভারতীয় দল, এটা নয় লিখে সর্বভারতীয় দল। আক্ষরিক অর্থে সর্বভারতীয় দল যেটা করার সেটাই করে। আমি এইখানে একবার, সেই সর্বভারতীয় দল একটা আঞ্চলিক দলের ভেতরকার কথা নিয়ে এত ইন্টারেস্টেড কেন? কোনো ইন্টারেস্টেড আলাদা ব্যাপার নয়, রিয়াকশন চেয়েছে তার রিয়াকশন বলেছে। ফাইন, আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসতে চাইছি, যেহেতু নারদের কথা পঙ্কজদা উত্থাপন করলেন এবং তার উত্তরে পাল্টা দেবাংশু ভট্টাচার্য তার প্রতিক্রিয়া দিচ্ছিল। আমি বলছি, গতকালই একটা নারদের ছবি আমরা দেখেছি, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিচ্ছেন চয়নদা, তারপরেও হাওড়ার ওই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো অরূপ বিশ্বাসকে বেগ পেতে হচ্ছে, এবং তারপরেও দেখে মনে হচ্ছে শান্ত হয়েছে, কিন্তু আদৌ কতটা শান্ত হয়েছে, নাকি ওপরটা শান্ত মনে ওর ভেতরে সেই আলোড়নটা রয়ে গেছে, সেটা আমরা জানি না। কিন্তু পরিস্থিতি নারদের ছবি গতকাল দেখা গিয়েছে। ফলে এইটা প্রশ্ন যে একেবারে শেষ কথা দলের অন্দরে বলবে কে, নবীন নাকি প্রবীণ? এবং এইটা উদ্বেগের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেও গতকাল সেই পরিস্থিতি শান্ত হতে অনেকটা সময় লেগেছে। চয়নদা, দেখুন, একটা অন্য দল হতে পারে, শাসক দল, আমাদের প্রতিদ্বন্দ্বী দল, এ নিয়ে কোনো সংশয় নেই। তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা খুব বেশি আগ্রহী নই। আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করবার জন্য যে কর্মসূচিগুলো করেছি সেগুলোর দিকে গুরুত্ব দিচ্ছি। দেখুন, একটা দক্ষিণপন্থী দল, যা ব্যক্তিকেন্দ্রিক দল, সে ব্যক্তিকেন্দ্রিক দলে এই ধরনের ঘটনা খুব অস্বাভাবিক নয়, এবং নিয়ন্ত্রণ একটা সময় এসে হারাবে, কেন ক্ষমতার স্যাচুরেশনে পৌঁছে গেছে। এবং মানে কার হাতে রাশ থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন দীর্ঘদিন রাজনীতি করবার পর যে স্তরে এসে পৌঁছেছেন, তিনি সর্বোচ্চ স্তরের নেত্রী হওয়া সত্ত্বেও তার হাতে নিয়ন্ত্রণ থাকবে কিনা সে প্রশ্নটাই দলের মধ্যে সরাসরি কেউ করতে সাহস বলে উঠে গেছে। এই ধরনের প্রশ্ন, এই আলোচনাগুলো সে কারণেই হচ্ছে। আপনারা একটা ব্যাপার খেয়াল রাখবেন, যত এই ধরনের প্রশ্ন উঠবে তত তৃণমূল নিজেরাই বুঝতে পারবেন যে জনসমর্থন আলগা হয়ে গেছে, এবং তারা বেশি করে নির্বাচনে গাজওয়ারি করবার চেষ্টা করবে। মানুষ এটা প্রতিহত করবে। পরপর 3টে বিধানসভা নির্বাচনে অবশ্যই আরো বেশি ক্ষমতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, তারপরেও জনসমর্থন নিয়ে প্রশ্ন তুলবেন। লর্ড অ্যাক্টনের কথাটা মনে রাখুন, অ্যাবসলিউট পাওয়ার ড্রাইভস অ্যাবসলিউট করাপশন। এই জায়গাটাতে যখন এই করাপশনটাই ক্ষমতাটাকে ধরে রাখবার চেষ্টা করে, আমরা তো সবসময় বলি পুঁজিবাদ করাপশন ছাড়া টিকতে পারে না, এবং এই পুঁজিবাদের সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় করাপশনকে কেন্দ্র করেই বাঁচতে চাইছে, করাপশনের একেবারে এইটা তো ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে এখনো ভোটটা হয়। এখানে বিরোধীরা প্রশ্ন তুলছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় 294টা আসনে প্রার্থী এই দিয়ে যদি ভোটটা হয়, তাহলে যে বিপুল পরিমাণে দুর্নীতি, তার দায়ও তো একইভাবে সমানভাবে যিনি যার মুখের দিকে ভোটটা হচ্ছে তার ঘাড়ে পড়বে। এটা তো বিরোধীরা প্রশ্ন তুলছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে সাধারণ মানুষ ভোট দেন। আমরা সবাই ঈশ্বরের পুজো করি, ঈশ্বরের আরাধনা করি, কিন্তু সেই ঈশ্বরের আরাধনা করতে মন্দিরে যে পুরোহিত বসে আছেন, সেই পুরোহিত যদি পান্ডা সেজে 501 টাকার বদলে 1001 টাকা নেন, সেটা সেই পান্ডার দোষ। তার জন্য ভগবানের প্রতি কেউ ভক্তি হারান না। তো স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গাতে ঈশ্বরকে সামনে রেখেই তো টাকাটা নেওয়া হচ্ছে। আমি তো এটাই বলতে চাইছি, তার জন্য কি কোনোদিন দেখেছেন ঈশ্বরের ওপর মানুষ ক্ষুব্ধ হচ্ছেন? মানুষ সেই পান্ডার ওপরই ক্ষুব্ধ হন, এবং সেই কারণে কখনো কখনো ঈশ্বর সেই পান্ডাকে শাস্তি দেন, যে কারণে আমরা আমাদের দল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোকেদের সরাতে পেরেছি। এটা কিন্তু সিপিএম বেঙ্গল কেলেঙ্কারি অভিযোগ আসার পর, এই যে পাওয়ার স্যাচুরেশনে পৌঁছে গেলে যে কি করাপশন আসে, এটা যে আমাদের দাদা বললেন, সেটা আমরা দেখেছি বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি থেকে একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু তারা কিন্তু তাদের কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা ভাবেনি, বরং আজকের দিনে দাঁড়িয়ে খুনের অভিযোগে অভিযোগ
প্রমাণিত। মনোরঞ্জন পাত্র যিনি সিপিএম এর ক্যান্ডিডেট ছিলেন তালডাংরায়, তাকে আজও ডিফেন্ড করছে সিপিএম। আমি যাবো, শুধু এইটুকু যোগ করে দেবো, দর্শকদের মনে করিয়ে দেবো যে পার্থ চট্টোপাধ্যায়ের উদাহরণ দেবাংশু ভট্টাচার্য দিচ্ছে যে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়াননি, জ্যোতিপ্রিয় মল্লিকের কিভাবে নির্বাচনে যাতে অ্যাক্টিভ না থাকতে পারেন তার প্রচেষ্টা নাকি বিজেপি করেছে এই এজেন্সিকে ব্যবহার করে, এই প্রশ্ন পর্যন্ত তুলেছে। এই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে, রেশন দুর্নীতির কয়েকশো কোটি টাকা বলে ইডি কিন্তু চার্জশিটে দাবি করেছে, আদালতে এই চার্জশিট জমা পড়েছে। আমি পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। পার্থদা, এই যে বিতর্কটা নবীন বনাম প্রবীণ, কোথাও না কোথাও দিনের শেষে এই প্রশ্নটার জন্ম দেয় যে তার মানে দলের শেষ কথা বলবে কে, দলের রাশ কার হাতে থাকবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের কর্মী হিসেবে অন্য কোনো রাজনৈতিক দলের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে খুব একটা বেশি মন্তব্য করতে চাই না, যতক্ষণ না পর্যন্ত সেই সমস্ত ঘটনাগুলো আমাদের সামাজিক পরিমণ্ডলে কোনো সমস্যা সৃষ্টি করছে। দেখুন, এখানে কুণাল ঘোষ যে কথাটা বললেন, খুব দামি একটা কথা বলে গেলেন, যে ছবি রাখা না রাখা, থাকা না থাকা নিয়ে উনি একটা কথা বললেন যে কেউ বলল ওকে দিয়ে হচ্ছে না, দিদি তুমি ধরো, অথবা তার উল্টাটা। অর্থাৎ নিশ্চয়ই কেউ বলছেন, একদল লোক বলছে যে ওকে দিয়ে হচ্ছে না, দিদি তুমি ধরো, আর একদল বলছেন ঠিক তার উল্টোটা। আর পঙ্কজবাবু যেটা বললেন, দেখুন সব দলেই এই নব্য এবং প্রবীণের এই সম্পর্কের টানাপোড়েন আছে, সব দলের আছে, বিজেপিতেও তো আছে, নব্য বিজেপি পুরনো বিজেপি আছে, তার ওপর বিজেপিতে একটা নতুন আছে, সেটা হচ্ছে তৎকাল বিজেপি। আর একটা কথা হচ্ছে যে দেবাংশুর মুখ থেকে আজকে একটা শুনলাম, এতদিন আমরা তৃণমূল নেত্রীকে মা শারদা, চৈতন্য ইত্যাদি নামে অভিহিত হতে দেখেছি, আজকে ঈশ্বর হতে দেখলাম তাকে। তাকে আমরা ঈশ্বর হতে দেখলাম। এখন আর সব্যসাচী দত্তর কাছ থেকে আমার দেখা হলে আমি একটাই জানতে চাইতাম যে আপনি যে কথাগুলো বললেন এ তো অত্যন্ত খাঁটি কথা, তো আমরা সবাই জানি, তবে আপনি দেখে শিখেছেন না ঠেকে শিখেছেন, এই প্রশ্নটা আমার করার ইচ্ছে ছিল। দেখুন, কোনো নবীন প্রবীণ দ্বন্দ্বের কোনো বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে একটা দল যখন বড় হচ্ছে তখন সেখানে নবীনরাও থাকবে, প্রবীণরাও থাকবে, এটা নিয়ে পার্টির ভেতরে কোনো দ্বন্দ্বের অবকাশ নেই। যা দেখছি মিডিয়াতে দেখছি, যা জানছি আমাদের দলের থেকে, শুধু পার্টির ভেতরে হলে প্রশ্নটা আসতোই না। প্রশ্নটা হচ্ছে যখন একেবারে সাংবাদিকদের সামনে বয়সের কথা বলছেন, একটা নির্দিষ্ট এজ লিমিট থাকা উচিত অন্যান্য প্রফেশনের মতো, রাজনীতিতেও এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজনীতিতে বয়স আবার থাকবে কেন, এইটা তো হচ্ছে প্রশ্ন। আচ্ছা, খুব দ্রুত শুভময় মৈত্র এই প্রসঙ্গে একবারও বলার সুযোগ পানি, প্লিজ শুভময় দা। দেখুন, মূল কথাটা হলো যে নারদ কবিতাটা দিয়ে শুরু হলো, তো তার শেষের দিকের একেবারে একটা লাইন আছে, সেখানকার দাদা বল সব সভ্য ঘরে চল। আর সামনে যখন লোকসভা নির্বাচন আসবে, তৃণমূলের যে ধরনের, এটা তো অনেকটা কংগ্রেস রাজনীতির অংশ, যেখানে দলের দ্বন্দ্বগুলো বাইরে চলে আসে এবং সেটা নিয়ে কেউ খুব একটা কিছু ভাবে না, এটাই এই দলটার পক্ষে খুব স্বাভাবিক। একটাই শুধু কথা যেটা আজকে বলেছেন তৃণমূলের যিনি আজকে মন্তব্য করেছেন আর কি, তিনি যখন বলেছেন যে 10.5 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়, তিনি হয়তো সব্যসাচীবাবু কিছু বলেছেন কথাটা, কিন্তু তার মধ্যে 2,89,00,000 মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে তৃণমূলে ভোট দেয়, আর মোট যে মানুষ ভোট দিয়েছেন আর কি 6 কোটির মতন, তার মধ্যে বাকি 3,11,00,000 মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেও তৃণমূলকে ভোট দেয় না। ফলে এই জায়গাটাও একটু বুঝতে হবে যে একটি রাজনৈতিক দল সত্যি একজনকে দেখে ভোট দেয় এবং তাকে দেখে ভোট দেয় না, যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে একটি দলের সাফল্যের দায় যদি একজনের ওপর যায়, তাহলে সেই দলের যে ব্যর্থতা তার দায়ও যায়। রাহুল গান্ধীর ক্ষেত্রে একই কথা, কিন্তু সত্যি যেখানে নির্বাচনে এবার কত শতাংশ ভোট দিল, কত শতাংশ দিল না, সেটা তো ভোট যখন ফলাফল গণনা হবে তখনই বিষয়টা পরিষ্কার হবে। তবে আপাতত আলোচনা এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। ছোট্ট একটা বিরতির পর দেবস্মিতার সঙ্গে দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি।